সারা দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে সরকারি ফার্মেসি। বহুল ব্যবহৃত 250 ধরনের ওষুধ পাওয়া যাবে 3 ভাগের 1 ভাগ দামে। ওষুধের গুণগত মানও হবে সর্বোচ্চ। শুরুতে সব সরকারি হাসপাতাল চত্বরেই বসবে এই ফার্মেসি। স্বাস্থ্য বিভাগ বলছে, কম টাকায় সাধারণ মানুষের জন্য ওষুধ নিশ্চিত করতেই এই উদ্যোগ সরকারের। এ লক্ষ্যে বাড়ানো হবে সরকারের উৎপাদন সক্ষমতা, আর চুরি ঠেকাতে থাকবে ডিজিটাল ব্যবস্থা। এ নিয়ে প্রতিবেদন থাকছে এখনকার সংবাদে। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে আমি রাকিব আহমেদ। আর এবারে জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার। জুলাই অভ্যুত্থানে হত্যা সহ একাধিক মামলা। গাজায় ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা সরকারের। দেশ জুড়ে শিক্ষার্থী সহ সর্বস্তরের বিক্ষোভ। হামলা ভাঙচুরের ফুটেজ দেখে গ্রেপ্তার। 3 দশকেও আখাউড়া স্থলবন্দরে আসেনি মোবাইল নেটওয়ার্ক। আমদানি রপ্তানি নিয়ে বিপাকে ব্যবসায়ী ও কর্মকর্তারা। ভারতীয় সিম ব্যবহার অনেকের। প্রধান শিরোনামগুলো শুনছিলেন, সংবাদে ছাড়াও যা থাকছে। এই গ্রীষ্মে দেশে তীব্র তাপদাহের শঙ্কা। ঝড় বৃষ্টি হলেও অক্টোবর পর্যন্ত থাকতে পারে গরমের তীব্রতা, বলছেন আবহাওয়াবিদরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শিরোনামের পর এবার জানাবো বিস্তারিত খবর। জুলাই অভ্যুত্থানে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার হয়েছেন। সোমবার রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় আব্দুল জব্বার নামে এক ছাত্রকে হত্যার উদ্দেশ্যে গুলির মামলা রয়েছে। এছাড়া নীলফামারীতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে রাত 10টার দিকে অভিযান শুরু হয়। 2013 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান তুরিন আফরোজ। জামাত ইসলামের আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ এবং গোলাম আজমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলা পরিচালনা করেন তিনি। পরে 2018 সালে মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এর জেরে 2019 সালের প্রসিকিউটর পদ থেকে তুরিন আফরোজকে অব্যাহতি দেওয়া হয়। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ইসরায়েলকে অবিলম্বে সব সামরিক অভিযান বন্ধ সহ সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বানও জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য আলোচনায় ফিরে আসা প্রয়োজন বলে মনে করে বাংলাদেশ। বিবৃতিতে নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযানের উদ্দেশ্যে ইসরায়েলের নির্বিচার হামলার তীব্র নিন্দা জানানো হয়। এছাড়া নিঃশর্ত যুদ্ধবিরতি বাস্তবায়ন, বেসামরিক মানুষের জীবন রক্ষা এবং গাজায় ত্রাণ পৌঁছানোর জন্য কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘকে আবেদন জানায় বাংলাদেশ। গাজায় নারকীয় হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে জামাতে ইসলামী, এনসিপি ও হেফাজতে ইসলাম। মহাখালী, পল্টন ও ভাটারা এলাকার এসব মিছিল থেকে ইসরায়েলে গণহত্যা বন্ধের দাবি করে দলগুলো। এছাড়া ইসরায়েলকে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেন নেতারা। রাজধানীর মহাখালীতে সমাবেশ করে জামাতে ইসলামী। নেতারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজায় মুসলমানদের ওপর হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল। এজন্য যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়াতে সরকারকে পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন বক্তারা। অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে এবং ইসরায়েলকে এই মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক আদালতে তাদের বিচার হতে হবে। তাদের হত্যাকাণ্ড, অন্যায়, অবিচার বন্ধ না হওয়া পর্যন্ত গোটা বিশ্ব মুসলমানরা আজকে আন্দোলন করছে। ফিলিস্তিনিদের রক্ষা করতে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। গণহত্যার জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের বিচার দাবি করেন নেতারা। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ মিছিল করেছে দলটি। প্যালেস্টাইনের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ যারা যুদ্ধ অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের প্রত্যেককে আন্তর্জাতিক আইনে
যুদ্ধাপরাধের দায়ে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। এদিকে পল্টনে গাজা হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল করেছে হেফাজতে ইসলাম। তাদের আশা একদিন স্বাধীন হবে ফিলিস্তিন, মুক্তি পাবে গাজাবাসী। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের সাথে সংহতি জানিয়ে ঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রছাত্রীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ অন্যান্য প্রতিষ্ঠান থেকে দলে দলে শিক্ষার্থীরা বেরিয়ে আসেন রাস্তায়। গাজায় নজিরবিহীন গণহত্যার ঘটনায় মুসলিম বিশ্ব আন্তর্জাতিক সংস্থাকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুরতায় প্রাণহানি ছাড়িয়েছে ৫৫,০০০। তাদের একটি বড় অংশই শিশু। বর্বরোচিত এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাতে মা বাবার সঙ্গে ঢাকার রাজপথে সামিল হয়েছে শিশুরাও। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার নিন্দা জানাতে বিশ্বব্যাপী নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচিতে সংহতি জানিয়ে ঢাকায় ক্লাস পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকেই ফিলিস্তিনের পতাকা ও ইসরায়েল বিরোধী প্ল্যাকার্ড হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ধীরে ধীরে প্রতিবাদ সমাবেশের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় চত্বরটি। নজিরবিহীন গণহত্যার নিন্দা জানিয়ে ইসরায়েলের সমর্থক সব দেশে পণ্য বয়কটের ডাক দেওয়া হয়। আমেরিকান জায়নবাদী যারা মনে করে যে পৃথিবী তাদের বাপের সম্পত্তি, আমরা এসে ফিলিস্তিন দখল করে ফেললাম, এটা তো হয় না। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ফিলিস্তিনের চাওয়াই আমাদের চাওয়া, সেটা হলো কি স্বাধীনতা, আজাদি। বুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাস্তির দাবি তোলা হয়। প্রতিবাদ সমাবেশ করেন ইডেন কলেজের শিক্ষার্থীরাও। মুসলিম দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। এদিকে সায়েন্স ল্যাব ও আশপাশের এলাকায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করে সিটি, আইডিয়াল কলেজ সহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে কেএফসি ও বাটার শোরুমে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিকে বিভিন্ন স্থানে দোকান ভাঙচুরে জড়িতদের ফুটেজ দেখে চিহ্নিত এবং দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। সোমবার বিকাল ৩টার দিকে ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেটের মিরবক্স টোলা এলাকায় কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুর চালায় একদল লোক। এ সময় রেস্টুরেন্টে থাকা কোমল পানীয় নষ্ট করা হয়। ঘটনার পর রেস্টুরেন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিকেল ৪টার দিকে নগরীর দরগা গেট এলাকায় বাটার শোরুমে হামলা চালায় আরেক দল। শোরুমের গ্লাস ভাঙচুর করে তারা চালায় লুটপাট। এসব ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এসব ঘটনার ফুটেজ দেখে অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। সিলেটের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় ৩ জনকে। ফুটেজ বা বিভিন্ন ভিডিও কালেক্ট করেছি। পাশাপাশি এই বিভিন্ন ধরনের লোকজন বিভিন্ন দোকানে এরকম পেপসি বা কোক আছে বলে যখন বিভিন্ন ধরনের তল্লাশি চালাচ্ছে, সেই অবস্থায় হাতে নাতে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে খুলনা ও কুমিল্লা শহরের কেএফসি ও বাটার শোরুমেও ভাঙচুরের অভিযোগ রয়েছে। এছাড়া চট্টগ্রামেও বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। তাদের গ্রেপ্তারে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজার নির্যাতিত জনগণের প্রতি সংহতি জানিয়ে স্বাধীনতা কনসার্ট স্থগিত করেছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। সোমবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে কথা জানায় ফাউন্ডেশনটি। এর আগে সোমবার দুপুরে বিএনপি নেতা অ্যানির নেতৃত্বে ফাউন্ডেশনের প্রতিনিধি দল ডিএমপির সাথে দেখা করে স্বাধীনতা কনসার্ট ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল করার কথা জানায়। এ সময় কনসার্ট সুষ্ঠুভাবে আয়োজনে ফাউন্ডেশনের পক্ষ থেকে পুলিশের সহযোগিতা চাওয়া হয়। একই সময় গাজায় ইসরায়েলের বর্বর হামলা এবং হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি। অ্যানি জানান, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় একযোগে এই কনসার্ট হওয়ার কথা ছিল।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে জনগণকে এ বিষয়ে সোচ্চার হওয়ার অনুরোধ জানায় ফাউন্ডেশন। গাজায় হামলা বন্ধ এবং ভারতে ওয়াকফ আইন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। সোমবার বিকেলে এ নিয়ে বিবৃতি দেয় সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, গাজায় বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত এ হামলা বন্ধের অনুরোধ জানানোর পাশাপাশি সারা বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানায় তারা। একই সঙ্গে আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারত সংশোধিত ওয়াকফ আইন পুনর্বিবেচনা করবে বলেও আশা প্রকাশ করেন সংগঠনটির নেতারা। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এ আইনে। প্রথমবারের মতো সারা দেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি। বহুল ব্যবহৃত 250 ধরনের ওষুধ কেনা যাবে 3 ভাগের 1 ভাগ দামে। ওষুধের গুণগত মানও হবে সর্বোচ্চ। শুরুতে সব সরকারি হাসপাতাল চত্বরেই বসবে এই ফার্মেসি। স্বাস্থ্য বিভাগ বলছে, কম টাকায় সাধারণ মানুষের জন্য ওষুধ নিশ্চিত করতেই এ উদ্যোগ সরকারের। দেশে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদী নানা রোগে আক্রান্ত কয়েক কোটি মানুষ। একজন রোগীর গড় চিকিৎসা ব্যয়ের 64 ভাগই যায় ওষুধ কেনার পেছনে। ফলে ওষুধ কিনতে গিয়েই প্রতি বছর দরিদ্র হন অনেক রোগী। এসব রোগীর কথা চিন্তা করে এবার 3 ভাগের 1 ভাগ দামে ওষুধ বিক্রির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। সরকারি ফার্মেসিতে মিলবে 250 ধরনের ওষুধ। তা দিয়েই 85 ভাগ রোগীর চিকিৎসা সম্ভব। ল্যাব সার্ভিস আছে, অন্যান্য প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস আছে, কিন্তু কোথাও কোনো ফার্মাসিউটিক্যাল সার্ভিসেস নাই। সো এটা একটা নতুন বন্দোবস্ত যেটা চালু করতে হবে। এটা প্যারালাল টু হেলথ সার্ভিস, মানে সরকারের প্রায় 700 হাসপাতাল আছে। আমরা ভাবছি যে হাসপাতাল এবং তার সঙ্গে যে ধরনের ক্লিনিক যুক্ত হয়, এই হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে অন্তত পক্ষে এটার পয়েন্ট অফ ডেলিভারি হতে পারে, যেখান থেকে এটা বিতরণ করা যাবে। বছরে 1300 কোটি টাকার ওষুধ কেনে সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি EDCL। এবার থেকে বাড়বে বাজেট। প্রয়োজন অনুযায়ী বেশি পরিমাণে কেনা হবে ওষুধ, বাড়ানো হবে সরকারের উৎপাদন সক্ষমতাও। অত্যাবশ্যকীয় তালিকা প্রণয়ন, সেটার জন্য একটা মূল্য নির্ধারণের একটা যৌক্তিক কাঠামো তৈরি করা এবং সেগুলো নিজের উৎপাদনের সামর্থ্য অর্জন করা, নিজে বাল্কে প্রকিউর করা সেখান থেকে, এবং তার বাইরে যদি প্রয়োজন পড়ে যতক্ষণ নাকি নিজের উৎপাদন সক্ষমতা অর্জিত না হবে বাল্কে প্রকিউর করবে। এই কাজগুলো সিনক্রোনাইজভাবে করা গেলে পুরো ওষুধ বাজারে আসলে এবং মানুষের যে ওষুধের জন্য যে ব্যয়ের কারণে যে গরিব হয়ে ওঠা, এই প্রক্রিয়াগুলোকে অনেকখানি স্লো করে দেওয়া যাবে অন্তত। সরকারি ফার্মেসির বড় চ্যালেঞ্জ ওষুধ চুরি ঠেকানো। তাই পুরো ব্যবস্থা ডিজিটাল করার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার। এতে অংশ নিচ্ছেন 19,28,000 পরীক্ষার্থী। পরীক্ষা চলার সময় 13 মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। সেই সঙ্গে প্রশ্ন ফাঁসের গুজবের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান শিক্ষা গবেষকদের। গত 5 আগস্ট আওয়ামী স্বৈরশাসনের পতনের পর থেকেই নানা বিষয়ে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়েও প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোর আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এমনকি প্রশ্ন ফাঁসের চেষ্টাও হতে পারে। তাই সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান শিক্ষা গবেষকদের। 5 আগস্টের পরবর্তীতে বিভিন্ন ইস্যুতেই তারা জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছে, পরিস্থিতি গোলাটে করার চেষ্টা করছে। তো এই ঘটনা কিন্তু এবারও এরকম একটা আশঙ্কা থেকেই যায়। শিক্ষার্থীর জন্য যে পরামর্শ সেটা হলো যে তারা এইসব গুজবে কান না দিয়ে তারা যে প্রস্তুতি নিয়েছে তারা সেটাকে মধ্যে খুবই স্ট্রিক্ট থাকা এবং তারা সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা। প্রশ্ন আউট হলো কি হলো না এগুলো নিয়ে তাদের চিন্তা করার দরকার নাই, এবং মনে রাখতে হবে যদি যা কিছু হবে এগুলো কিন্তু সবই গুজব। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, চলবে 13 মে পর্যন্ত। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে শিক্ষার্থীদের। আমাদের সব কিছুই পৌঁছে গেছে, প্রশ্ন কেন্দ্রের কাছাকাছি ট্রেজারিতে, জেলা পর্যায়ে ট্রেজারিতে এবং উপজেলা পর্যায়ে টিএনওর তত্ত্বাবধানে প্রশ্নগুলো আছে। বোর্ড বলছে প্রশ্নপত্র ফাঁসের গুজব ঠেকাতে নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি চলছে, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। প্রশ্ন আউট হওয়ার যত পথ আছে এটা আমাদের সেই সকল যন্ত্রগুলো বন্ধ করা। এবার আমরা বিশেষ সতর্কতায় আমরা মনে করছি, আমরা কনফিডেন্ট যে সেই জায়গাগুলো আর নেই প্রশ্ন আউটের।
পরীক্ষা চলাকালে কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করার আহ্বান শিক্ষা বোর্ডের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি শুল্ক 3 মাসের জন্য স্থগিতের আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার চিঠি পাঠানোর কথা নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই সময়ের মধ্যে নিজস্ব পরিকল্পনা অনুসারে কাজ করতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করবে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা আশা করেন যুক্তরাষ্ট্র প্রশাসন তার অনুরোধে সাড়া দেবে। চিঠিতে ওয়াশিংটনের সাথে ঢাকার প্রযুক্তিভিত্তিক ব্যবসার অগ্রগতির প্রসঙ্গ টেনে বলা হয়, স্টারলিংক বাংলাদেশে শিগগির কার্যক্রম শুরু করবে। কৃষিভিত্তিক মার্কিন পণ্য ও স্ক্র্যাপ মেটালে শুল্ক নেই বলেও উল্লেখ করেন তিনি। জানান, গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর, চিকিৎসা সামগ্রীর মতো যুক্তরাষ্ট্রের প্রধান রপ্তানি পণ্যের শুল্ক 50% কমাতে কাজ করছে বাংলাদেশ। আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি 3 মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে, যাতে বাংলাদেশে ইউএসের এক্সপোর্ট বাড়ে। আমরা এটা একটু চেয়েছি। বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে ব্যাপক সাড়া পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। তারা জানিয়েছে নতুন উদ্যোক্তাদের মূলধন জোগাতে ইনসেপ্টা $10 লাখ এবং জাইকা বিশেষ তহবিল গঠন করবে। সোমবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। 4 দিনের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের প্রথম দিনে অংশ নেন 1,500-এর বেশি দেশি বিদেশি উদ্যোক্তা। অংশ নেন 70 জন বিশেষজ্ঞ। সম্মেলনের প্রথম দিনের কার্যক্রম তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। জানান, প্রথম দিনেই উদ্যোক্তাদের অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। বলেন, বিনিয়োগের বাধা দূর করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। ইনভেস্টর যখন আগ্রহ দেখায়, তারপরে তাকে ল্যান্ড করানোর একটা প্রসেস আছে। সেই প্রসেসটাতে তাকে আমাদের একটু হ্যান্ডেল করতে হবে, তাকে কমফোর্টটা দিতে হবে, কনফিডেন্স দিতে হবে যে আমরা যেটা প্রমিস করেছি সেটা আমরা ডেলিভার করতে পারবো। ওই জায়গাটায় গিয়ে আমরা ফেল করি বলে অনেকে কনফিডেন্স না পেয়ে ফাইনালি বাংলাদেশে ইনভেস্ট করে না। সো উই নিড টু ফিগার আউট যে ওই জায়গাটাতে আমরা কীভাবে সরকার থেকে সাপোর্ট দিতে পারি যাতে ওনারা বাংলাদেশে ইভেন্টুয়ালি ল্যান্ড করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্ভাবনী উদ্যোক্তাদের জন্য ইনসেপ্টা গ্রুপ $10 লাখ এবং জাইকার পক্ষ থেকে বিশেষ তহবিল দেওয়া হবে। গ্র্যান্ট এবং ইকুইটি ফান্ড উভয় হিসাবে এবং লেন্ডিং, এই 3টা ফর্মের যে কোনো একটা ফর্মে দে আর ওপেন। যে কোনো ফর্মে তারা এটা বাংলাদেশি স্টার্টআপদের জন্য ব্যয় করবেন। বাংলাদেশ ব্যাংক এমন কোনো পলিসি বা এমন কোনো পলিসি ব্লকেডকে অ্যালাউ করবে না যেটা স্টার্টআপদের ফান্ডিং অ্যাক্সেস টু ফাইন্যান্সকে বাধা দেয়। বিডার চেয়ারম্যান আরও জানান, জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েন ফ্রিল্যান্সাররা। ভবিষ্যতে ইন্টারনেট বন্ধ ঠেকাতে কাজ করছে সরকার। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কার কমিশনগুলোর 166টি প্রস্তাবনার মধ্যে 108টিতে একমত আমার বাংলাদেশ এবি পার্টি। ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় আনুষ্ঠানিকভাবে তথ্য জানিয়েছে দলটি। সোমবার বিকেলে সংসদ ভবনের এলডি হলে বৈঠক অনুষ্ঠিত হয়। এবি পার্টি 26টি বিষয়ে আংশিক একমত হয়েছে। এছাড়া 32টি সুপারিশের সঙ্গে দ্বিমত জানিয়েছে দলটি। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানান, সবার অংশ নেয়ার মধ্য দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা করছেন তারা। এমনভাবে কাজ করতে চান যেন এটি সব পক্ষের প্রতিনিধিত্ব করে। কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হবে বলেও জানান অধ্যাপক আলী রিয়াদ। সোমবারের বৈঠকে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে 10 সদস্যের দল অংশ নেয়। শুধুমাত্র রাজনৈতিক দল নয়, রাজনৈতিক দলের বাইরেও সাধারণ নাগরিকদের যাতে অংশগ্রহণের একটি পথ উন্মুক্ত করা যায়, তার জন্য আমরা খুব শিগগিরই চেষ্টা করব ওয়েবসাইটের মাধ্যমে জনগণের মতামত নেওয়ার জন্য। অনেকগুলো বিষয়ে আমরা কথা বলেছি, কিছু কিছু বিষয়ে আমাদের মতামত তারা গ্রহণ করেছেন, কিছু কিছু বিষয়ে আমাদের আপত্তির জায়গাটাকেও তারা গুরুত্বের সাথে বিবেচনা করেছেন। আমরা আগে যে আলোচনাটা করেছি আমাদের পজিশন এখনো সেখানেই আছে। এরপরে যদি ওনারা যেটাতে আলোচনা করতে আসেন তখন সেটা আমরা তুলব আর কি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে নেই দেশের কোনো মোবাইল ফোন কোম্পানির নেটওয়ার্ক। এ কারণে বন্দর ব্যবহার করে আমদানি রপ্তানিতে যোগাযোগে বিড়ম্বনায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকার বিষয়টিকে সমস্যা হিসেবে দেখছেন বন্দর কর্তৃপক্ষ। অনেকে বাধ্য হয়ে ব্যবহার করছেন অবৈধ ভারতীয় সিম। ভারতের আগরতলার সঙ্গে স্থলপথে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া স্থলবন্দর। গুরুত্বপূর্ণ এই বন্দরে নেই দেশের কোনো মোবাইল ফোন কোম্পানির নেটওয়ার্ক।
স্থলবন্দর থেকে 1.5 কিলোমিটার দূরে গাজীর বাজারে কয়েকটি মোবাইল ফোন কোম্পানি টাওয়ার আছে, কিন্তু স্থলবন্দর এলাকায় নেই সেই নেটওয়ার্কের বিস্তৃতি। এতে বিড়ম্বনায় পড়তে হয় বন্দর ব্যবহারকারীদের। কাস্টমস পার হয়ে বিজিবিতে ঢুকলেই এখানে নেট একদমই থাকে না। কারেন্ট যখন চলে যায় তখন 10-15 মিনিট বা 20 মিনিটের ভিতরে আমাদের এলাকায় নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। বন্দরের ব্যবসা বাণিজ্য, অফিসের কাজকর্ম নিয়েও বিপাকে পড়তে হচ্ছে মোবাইল নেটওয়ার্কের অভাবে। নেটওয়ার্কের কারণে আমাদের বিশেষ করে যারা এই পোর্টে ব্যবসা করে তাদের জন্য বিশাল একটা ক্ষতির কারণটা হয়েছে প্রায় সময় আমাদের কাস্টমসের যেই সার্ভার আছে সার্ভারে ব্রডব্যান্ডের লাইন থাকে না। মোবাইল নেটওয়ার্ক না থাকাকে সমস্যা হিসেবে দেখছেন কাস্টমস ও ইমিগ্রেশনের কর্মকর্তারাও। কোথাও কোনো গুরুত্বপূর্ণ কল আসলে আমরা বুঝতে পারি না, রিসিভও করতে পারি না, যে কারণে অনেক সময় অনেকেই বলে যে আপনারা আমাদের মোবাইল কি করছেন, বন্ধ করে রাখছেন নাকি। এখানে নেটওয়ার্ক সিগন্যালটা উইক, এই জন্য আমাদের একটু হয়তো কথাবার্তা বললে পরিবারের সাথে হয়তো একটু হয়, আবার আমাদের সিনিয়র অথেন্টিক যারা আছে তাদের সাথে অনেক সময় আমরা হয়তো ওইভাবে যোগাযোগটা করতে পারি না। তবে এখানে ওয়াইফাই কানেকশন থাকার কারণে অনেক সময় হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আমরা কথা এটা কাভার করে নিই। কয়েক মাস আগে একটি মোবাইল ফোন কোম্পানি আগ্রহ দেখায় টাওয়ার স্থাপনে। এই ব্যাপারে বিভিন্ন সংস্থার ছাড়পত্র চেয়েছে তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার দেশ তীব্র তাপদাহের কবলে পড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়াবিদরা। শুধু তাই নয়, কিছু এলাকায় অতি তীব্র তাপদাহেরও শঙ্কা তাদের। এর মাঝে ঝড় বৃষ্টি হলেও অক্টোবর পর্যন্ত থাকবে গরমের তীব্রতা। আবহাওয়া ও বৃষ্টিপাতের ধরনের এমন পরিবর্তন বলছেন বিশেষজ্ঞরা। এবার উত্তরাঞ্চলের রাজশাহী, ঈশ্বরদী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এবং দক্ষিণাঞ্চলের কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা সহ কয়েক জেলায় পারদ উঠবে 42 ডিগ্রিতে। এর বাইরে কিছু এলাকায় তা ছেড়ে যাবে 42 ডিগ্রি। আবহাওয়াবিদরা বলছেন, বর্ষায় বৃষ্টিপাতের ধরনে এসেছে পরিবর্তন। এছাড়া অনাবৃষ্টির কারণে দিনে তীব্র হচ্ছে তাপমাত্রা। এবছরও মাঝামাঝি তাপমাত্রা 40 ডিগ্রি কাছাকাছি, মাঝে মাঝে বিশেষ করে উত্তর অঞ্চলের 42 ডিগ্রি তাপমাত্রাও চলে যেতে পারে। যে পরিমাণ জনবসতি এবং বেশি, এই কারণে আমাদের পক্ষান্তরে গ্লোবালি কম থাকলেও কিন্তু আমাদের তাপমাত্রা বেশি থাকবে নর্মাল থেকে। শীত শেষ হওয়ার পরপরই বগুড়া সহ উত্তরের অনেক এলাকাতেই শুকিয়ে গেছে জলাশয়, খালবিল, যার বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে জীববৈচিত্র্যের পাশাপাশি প্রকৃতিতে। 24 সালে যে গরম ছিল তা সে এবার এই শুরুতে এখন দেখা যাচ্ছে যে তার চেয়ে আরো বেশি গরম হবে। ধান ওঠা পর্যন্ত মনে করেন শ্যালো মেশিন দিয়ে সেচা লেগেছে, আকাশের কোনো পানি নাই, বিলেতেও কোনো পানি নাই। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে 10 বছর পর পর বর্ষাকালে তাপমাত্রা বৃদ্ধি পায় গড়ে 0.5 ডিগ্রি সেলসিয়াস। এ হার সবচেয়ে বেশি রাজশাহী ও সিলেট বিভাগে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। 7 বছরেও শেষ হয়নি লক্ষ্মীপুরের 250 শয্যার হাসপাতাল নির্মাণের কাজ। আওয়ামী লীগের পতনের পর নতুন ভবনের কাজ ফেলে পালিয়েছে ঠিকাদার। তাই পুরাতন ভবনে স্থান সংকুলন না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে রোগীরা। প্রকল্পের মেয়াদ বাড়িয়ে শিগগিরই কাজ শুরু হবে বলে জানান গণপূর্ত বিভাগের কর্মকর্তারা। 2017 সালে 100 শয্যার সদর হাসপাতালকে 250 শয্যায় উন্নীত করার ঘোষণা দেয়া হয়। নির্মাণ কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান রূপালী জিএম অ্যান্ড সন্স কনসোর্টিয়াম। খরচ ধরা হয় 35.36 লাখ টাকা। 2019 সালের ডিসেম্বরে নির্মাণ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 2021 সাল পর্যন্ত মেয়াদ ও খরচ 60 কোটি টাকা পর্যন্ত বাড়ানো হয়। 4 বছর পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। এরপর 5 আগস্ট সরকার পতনের পর কাজ ফেলে পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর থেকে কাজ বন্ধ। আগস্টের পরে আওয়ামী লীগের দোসর ওবায়দুল কাদেরের ভাগিনা যে এই কাজটাকে মধ্যস্থানে রেখে পালিয়ে গেছে। আমরা যদি এই হসপিটালে আসি তখন দেখি আমাদের রোগীগুলা পড়ে থাকে, মেঝেতে পড়ে থাকে। অভিযুক্ত ঠিকাদারের বিচার ও ভবন নির্মাণের কাজ শুরু করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। দ্রুত কাজ শেষ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। যেখানে এসে সুন্দরভাবে সরকারি খরচে চিকিৎসা যাতে পেতে পারে সে ব্যবস্থা অবশ্যই করতে হবে। আগামী 1 মাসের মধ্যে জনগণ যদি আশানুরূপ কোনো কিছু না দেখতে পায় তাহলে আমরা আগামীতে ডিসি অফিসের সামনে সিভিল সার্জন অফিস ঘেরাও একটি কর্মসূচি আমরা দেব। কবে নাগাদ কাজ শুরু হবে জানেন না হাসপাতালটির আবাসিক চিকিৎসক। তো আমাদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল 100 শয্যা বিশিষ্ট,
এই 250 থেকে 300 রোগী সেবা দিতে আমাদের প্রচুর হিমশিম খেতে হয়। নতুন ভবন যদি চালু হয়, 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল চালু হলে আমাদের এই যে অতিরিক্ত রোগীর চাপ সেটা অনেকাংশে কমে যাবে। এদিকে গণপূর্ত বিভাগের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। প্রকল্পটির 80% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন থেকে সংগ্রহ করা পাতা, ফুল, হলুদ দিয়ে রং তৈরি করছে শিক্ষার্থীরা। সেই রঙে সাদা কাগজের ক্যানভাসে আঁকছে তারা। পাশাপাশি চেনানো হচ্ছে গাছপালা। খাগড়াছড়ি মাটিরাঙ্গার দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াচ্ছে ব্যতিক্রমী স্কুল বিন্দু বিদ্যানিকেতন। বিনামূল্যে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি বুনন, প্রকৃতি পাঠ, চিত্রাঙ্কন, নাট্যকলা সহ বিভিন্ন বিষয়ে হয় প্রশিক্ষণ। এতে স্কুলমুখী হচ্ছে শিক্ষার্থীরা। এমন উদ্যোগে খুশি অভিভাবক ও স্থানীয়রা। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ পাঠাচ্ছে নৌবাহিনী। ত্রাণ, জরুরি চিকিৎসা সামগ্রী ও মানবিক সহায়তা নিয়ে চট্টগ্রাম নৌজেটি ত্যাগ করবে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান। আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রিটন। নৌবাহিনী জাহাজটি ত্রাণ নিয়ে কখন রওনা হবে? মিয়ানমারে কি কি ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে সেটা কি জানা গেছে কিনা? দেখুন, এখন থেকে হয়তো আধ ঘন্টা কিংবা 45 মিনিট পরে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম যে নৌবাহিনী যে জেটি রয়েছে সেখান থেকে মিয়ানমারের উদ্দেশ্যে বিএনএস সমুদ্র অভিযান সেটি আসলে ত্রাণ সামগ্রী নিয়ে চলে যাবে বলে আমাদেরকে আসলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা এই মুহূর্তে দেখছি যে কিছুক্ষণ আগে এখানে নৌবাহিনীর প্রধান যিনি রয়েছেন অ্যাডমিরাল এম নাজমুল হাসান, তিনি এসে পৌঁছেছেন এবং তিনি কিছুক্ষণ পরে এখানে যে সমস্ত সৈনিক রয়েছেন, তাদের কর্মকর্তা রয়েছেন, তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। তারপরে আসলে ত্রাণ পাঠানোর যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হবে। আপনি দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনটাই জাহাজের যে কক্ষ রয়েছে, সেখানে থরে থরে সাজানো আছে যে সমস্ত ত্রাণ সামগ্রী আজকে মিয়ানমারে পাঠানো হবে সেগুলো। এখানে রয়েছে অন্তত 120 টন, সবকিছু মিলে 120 টন ত্রাণ সামগ্রী রয়েছে। এর মধ্যে রয়েছে শুকনো খাবার, ওষুধপত্র, তাঁবু এবং আরও বেশ কিছু জিনিসপত্র রয়েছে, বিশুদ্ধ পানি সহ। এবং আমরা দেখছি যে এগুলোকে যতটা শুদ্ধভাবে পাঠানো যায় সেই প্রক্রিয়াটি তারা করছেন এবং বলা যেতে পারে যে শতভাগ প্রস্তুতি তাদের শেষ হয়ে গেছে এবং কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে এই জাহাজটি অর্থাৎ 10টার আগে পরে কিছু সময় পরে সেটি আসলে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং আগামী 11 এপ্রিল সেটি মিয়ানমারে পৌঁছানোর কথা রয়েছে এবং তারপর সেখানে যে সমস্ত আনুষ্ঠানিকতা রয়েছে তার মধ্য দিয়ে এই সমস্ত ত্রাণ সামগ্রীগুলো দুর্গতদের মধ্যে পৌঁছে দেওয়া হবে। আপনি জানেন যে গত 28 মার্চ মিয়ানমার এবং থাইল্যান্ডে 7.7 মাত্রার যে ভূমিকম্প হয়েছিল, সেখানে মিয়ানমারে অন্তত 3,500 মতো মানুষ মারা যান এবং আরও 3,000-এর বেশি কিংবা আরও বেশি মানুষ এখনো পর্যন্ত আসলে আহত অবস্থায় আছেন। অনেকে আসলে বাড়িঘর হারিয়েছেন এবং সেই বিষয়গুলোকে মাথায় রেখে কার্যত এই ত্রাণ সামগ্রীগুলো পাঠানো হয়েছে। আজকে যে সমস্ত ত্রাণ এখানে পাঠানো হবে তার মধ্যে রয়েছে 120 টন শুকনো খাবার, 120 টন সবকিছু মিলিয়ে ত্রাণ। তার মধ্যে রয়েছে 77 টন শুকনো খাবার, 9 টনের বেশি তাঁবু ও কাপড় চোপড়, 29 টন পানি, 4 টন হাইজিন কিট এবং 1 টন ওষুধপত্র। এবং নৌবাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে তারা আসলে যখনই কোথাও মানুষ দুর্গত হন সেক্ষেত্রে তাদের যে সহায়তার হাত তারা সেটি বাড়িয়ে দেন। তারই ধারাবাহিকতায় আজকে মিয়ানমারে এই সমস্ত ত্রাণগুলো তারা পৌঁছাচ্ছেন এবং তারা মনে করছেন এই মধ্য দিয়ে যে বিশাল সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে তারা কিছুটা হলেও দাঁড়াতে পারবে এবং তারা মনে করছেন যে যদি সম্ভব হয় ভবিষ্যতে তারা আরও সামগ্রী সেখানে পৌঁছাবেন। তা আমরা দেখছি আসলে এই সমস্ত পণ্য নিয়ে জাহাজটি ছেড়ে দেওয়ার জন্য একেবারে বলা যেতে পারে সবকিছুই প্রস্তুত। কিছুক্ষণ পর নৌবাহিনী যিনি প্রধান রয়েছেন অ্যাডমিরাল এম নাজমুল হাসান, তিনি আনুষ্ঠানিকভাবে বক্তব্যের মধ্য দিয়ে
দিয়ে এই জাহাজের যাত্রা শুরু করবে। তারপরেই কার্যত জাহাজটি মিয়ানমারের দিকে ছেড়ে যাবে এবং 11 এপ্রিল সেই মিয়ানমারের যে কাঙ্ক্ষিত যে জায়গা সেখানে পৌঁছাবে। তারপর সেখানকার যে সমস্ত সৌজন্যতাগুলো রয়েছে সেগুলো শেষ করার পরে যারা দুর্গত রয়েছেন, আহত নিহত আছেন, তাদের পরিবারের কাছে এই সমস্ত সামগ্রীগুলো পৌঁছে দেওয়া হবে। তো সবকিছু বলে বলা যায় যে একেবারে জাহাজ ছাড়ার জন্য শতভাগ প্রস্তুতি তাদের আছে এবং কিছু সময় পরেই জাহাজটি মিয়ানমারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে মিয়ানমারে যে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে তার বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ। মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ পাঠাচ্ছে নৌবাহিনী। এ বিষয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আসান রিটন। বান্দরবান সদরে শিশু ধর্ষণের অভিযোগে কাঞ্চন দাস নামে এক চায়ের দোকানদারকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে এই ঘটনা ঘটে। পুলিশের স্থানীয়রা জানিয়েছেন, সোমবার দুপুরে 7 বছর বয়সী শিশুটি মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাঘমারা বাজারের চায়ের দোকানে খাবার কিনতে যায়। আশেপাশে কেউ না থাকার সুযোগে দোকানদার কাঞ্চন দাস তাকে ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে মাকে ঘটনা জানালে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরই আসামিকে আটক করে পুলিশ। ধর্ষণের শিকার শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লক্ষ্মীপুরের কমলনগরে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 5 জন। সোমবার রাত 10:30টার দিকে তোরাবগঞ্জের 2 নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে। নিহত নুরুল আমিন তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য। এই ঘটনায় রাতেই সেলিম উদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ। হত্যার প্রতিবাদে তোরাবগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করে বিএনপি যুব দলের নেতাকর্মীরা। পুলিশের স্থানীয়রা জানায়, নুরুল আমিনের সাথে প্রতিবেশী সেলিম উদ্দিনের টাকা পয়সার লেনদেন নিয়ে বিরোধ ছিল। এর জেরে সোমবার রাতে নিজ বাড়ির সামনে নুরুল আমিনের উপর হামলা চালায় 8 থেকে 10 জন। এ সময় আশেপাশের লোকজন তাকে উদ্ধারে এগিয়ে এলে তাদের উপরও হামলা চালানো হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন। লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তার ঘিরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে 15 জন। সোমবার বিকেলে উপজেলার খাসেরহাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের স্থানীয়রা জানিয়েছে, চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব শামীম গাজীর অনুসারীদের বিরোধ চলছিল। এ নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। ভাঙচুর করা হয় বাড়িঘর। এতে গুরুতর আহত সাইজ উদ্দিনকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। দীর্ঘ খরায় ক্ষতির মুখে মৌলভীবাজারের চা বাগানগুলোর উৎপাদন। অনেক জায়গায় শুকিয়ে যাচ্ছে গাছের পাতা কুড়ি। সেচ দিয়ে চা গাছ রক্ষার চেষ্টা চালাচ্ছেন বাগানের শ্রমিকেরা। মৌসুমের শুরুতেই উৎপাদন কমেছে 15 থেকে 20%। দীর্ঘদিন ধরে খরার কবলে মৌলভীবাজারের চা বাগানগুলো। স্পষ্ট হয়ে উঠেছে অপর্যাপ্ত বৃষ্টির প্রভাব। গাছে গাছে দেখা যাচ্ছে মরা পাতা, শুকিয়ে যাওয়া কুড়ি। সকাল বিকেল দুবেলা নালার পানি তুলে সেচ দিয়ে গাছ রক্ষার চেষ্টা করছেন শ্রমিকরা। পানি পাইতে আসে না, সেজন্য রোদ বিষম বৃষ্টিপাত হয় না, এর লাগে চারাগুলা জ্বলে যাইতে আছে, চারাগুলা মরে যেতে আছে। মেশিন যেখানে লাগছে এখানে পানি দেওয়া হইতে আছে। সব জায়গায় সেচ দিয়ে গাছ বাঁচানোর চেষ্টা করা সম্ভব নয়। বাগানে মরক ঠেকাতে সরকারি সহায়তা চাইছেন বাগান মালিকরা। ক্ষতির সম্মুখীন চা বাগান লসের আছে। এখন যদি সরকারকে এগিয়ে আসেন এই ইরিগেশন আমদানির ব্যাপারে ভর্তুকি দেন, তাহলে হয়তো মালিকরা ইরিগেশন আমদানি করে চা বাগানকে ড্রাউট থেকে রক্ষা করতে পারবে। চায়ের উৎপাদন নির্ভর করে পরিমিত রোদ ও বৃষ্টির উপর। পর্যাপ্ত বৃষ্টি না হয় এবার ফলন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তাপমাত্রা 32 ডিগ্রির উপর হলে কিছুটা হ্যাম্পার হয়, 37 ডিগ্রির উপর হলে মারাত্মকভাবে ব্যাহত হয়, 42 বা 43 ডিগ্রি সেলসিয়াস গেলে চা গাছগুলো উইল্টিং হয়, হলুদ হয়ে যায়। আস্তে আস্তে গাছের অভ্যন্তরে অ্যাবসিসিক অ্যাসিড জমা হতে থাকে, গাছ তার নিজের খাদ্য নিজেই বাঁচার তাগিদে নিতে থাকে। মৌলভীবাজারে ছোট বড় 120টি চা বাগান রয়েছে। দেশের মোট চা উৎপাদনের 55% আসে এই জেলা থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়িতে সর্বজনীন বৈশাখী র্যালি অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, এই সর্বজনীন বৈশাখী র্যালি সম্পর্কে জানাবেন।
সমীর, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এই সর্বজনীন বৈষম্য র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যেই, এই সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। দেখুন, পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় যে সামাজিক উৎসব বৈশাখী, সেটি উপলক্ষে কিন্তু এখানে বৈশাখী উদযাপন কমিটির পক্ষ থেকে, সার্বজনীন যে উদযাপন কমিটির ওই পক্ষ থেকে তাদের কিন্তু আজকে একটা বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে। কিছুক্ষণ আগে খাগড়াছড়ি চেঙ্গি স্টেতে র্যালিটি শুরু হয়। আমরা যেটা দেখেছি, র্যালিতে পার্বত্য চট্টগ্রামের যে চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠী রয়েছে, তারা কিন্তু তাদের যে ঐতিহ্যবাহী পোশাক সেটি পরে র্যালিতে অংশ নিয়েছে এবং তারা একটা বিষয় বলছে যে তাদের যে ঐতিহ্য এবং সংস্কৃতি রয়েছে, এই ধরনের উৎসব অর্থাৎ নতুন বছর বরণ এবং পুরনো বছরের বিদায়ের মধ্যে দিয়ে যে উৎসবটা রয়েছে, সেটার মধ্যে তাদের যে সংস্কৃতির সক্রিয়তা সেটা কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করে। আমরা দেখছি এখানে মারমা, চাকমা, ত্রিপুরা, তাদের যে একেবারে নারী, পুরুষ, আবার বৃদ্ধ বনিতা সবাই কিন্তু সেখানে বৈশাখীতে বর্ণাঢ্যভাবে অংশ নিয়েছে এবং র্যালিটা বেশ কিছু পথ এগিয়েছে, এখন কিছুটা দাঁড়িয়েছে এবং আমরা দেখছি এখানে 3 থেকে 4 সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ চাকমা, মারমা, ত্রিপুরা, পাশাপাশি সাঁওতাল, তারা কিন্তু তাদের ঐতিহ্যবাহী যে পোশাক পরে এখানে অংশ নিয়েছে এবং আপনি জানেন আগামী 12 তারিখ থেকে ফুল বিজু হবে। এরপরে কিন্তু পাহাড়ের যে আনুষ্ঠানিকতা, বৈশাখী যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু শুরু হবে এবং আমরা দেখছি যে র্যালিটা হচ্ছে সেখানে কিন্তু খাগড়াছড়ির বিভিন্ন এলাকা থেকে কিন্তু মানুষ এখানে তারা জড়ো হয়েছে এবং তারা র্যালিতে অংশ নিয়েছে এবং পাহাড়ের মানুষ কিন্তু এই উৎসবের জন্য সারা বছরই অপেক্ষা করে। তারা বিশেষ করে এটাকে পার্বত্য চট্টগ্রামের প্রাণের উৎসব বলা হয় এবং এই উৎসবের জন্য কিন্তু সারা বছর অপেক্ষা করে। এই সময়টাতে পাহাড় অনেক বেশি আসলে রঙিন হয়ে ওঠে। আপনি জানবেন আগামী 12 এপ্রিল চেঙ্গি নদীতে যে ফুল দিয়ে গঙ্গা দেবীর পূজা করার মধ্যে দিয়ে, ফুল বিজুর মধ্যে দিয়ে চাকমাদের যে বিজুর যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হবে। একই সাথে এখানে ত্রিপুরাদের বৈশু এবং মারমাদের যে সাংরাই সেটা কিন্তু চলবে। অর্থাৎ বলা যাচ্ছে আগামী 20 এপ্রিল পর্যন্ত পাহাড় কিন্তু একটা উৎসবের রং পাহাড়ে বিরাজ করছে এবং আমরা আজকের যে র্যালিটা দেখছি সেখানে কিন্তু আমরা দেখছি বিভিন্ন বয়সী মানুষ এখানে সমবেত হয়েছে এবং তারা তাদের যে ঐতিহ্য এবং সংস্কৃতির যে সক্রিয়তা, তাদের যে নিজস্ব ভাষা রয়েছে, তাদের যে ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে, সেটি চর্চার পাশাপাশি সেটি সক্রিয়তা যাতে রক্ষা হয় সেই জায়গা থেকে তারা এই উৎসবটা পালন করছে। এবং আমরা দেখছি পার্বত্য চট্টগ্রামে শুধু আজকের এই র্যালি না, বিভিন্ন গ্রামগুলোতে এবং বিভিন্ন যে পাড়াগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের যে ঐতিহ্যবাহী খেলাধুলা সহ বিভিন্ন ধরনের যে আয়োজন সেটা আমরা দেখছি। আপনি দেখছেন এখানে র্যালিতে কিন্তু প্রচুর মানুষ অংশ নিয়েছে এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে খাগড়াছড়ির জেলা সদরের বাইরেও বিভিন্ন উপজেলা থেকে কিন্তু এখানে মানুষ সমবেত হয়েছে এবং মারমা সহ, চাকমা সহ এবং ত্রিপুরা সহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ এখানে সমবেত হয়েছে, তাদের এই উৎসবে অংশ নিয়েছে এবং এই র্যালিটি কিছুক্ষণ পরে নিউজিল্যান্ডে গিয়ে শেষ হবে এবং আজকে এই র্যালির পরে আরো বিভিন্ন ধরনের যে তাদের যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু রয়েছে। আমরা সরাসরি র্যালিটাতে দেখছি যে আসলে বৈশাখী উদযাপন উপলক্ষে বিভিন্ন ঢঙে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে মানুষ অংশ নিয়েছে এবং তাদের ঐতিহ্যবাহী বর্ণাঢ্য বৈশাখী র্যালি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্বের 10ম সর্বোচ্চ শৃঙ্গ অন্নপূর্ণা 1 জয় করলেন এভারেস্ট জয়ী পর্বতারোহী বাবর আলী। সোমবার চট্টগ্রাম ভিত্তিক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয় বাবর আলীর পর্বত শীর্ষে আরোহণের খবরটি নিশ্চিত করেছেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান এবং নেপালের অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠান মাকালু অ্যাডভেঞ্চার স্বত্বাধিকারী মোহন লামসাল। বাবর সোমবার সকালে তার গাইড ফুরবা অঙ্গেল শেরপাকে সাথে নিয়ে 8091 মিটার উঁচু শৃঙ্গটি জয় করেন। ঈদের প্রথম দিন থেকে এখনো মাল্টিপ্লেক্স সহ সিঙ্গেল স্ক্রিনে একচেটিয়া ব্যবসা করেছে এবারকার ছবিগুলো। তবে হল ফেরত দর্শকদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। আর সংশ্লিষ্টরা বলছেন গত কয়েক বছর ধরে ঈদের সময়ে বেড়েছে দর্শক সমাগম। ঈদ আমেজে পূর্ণতা আনতে বাঙালির অন্যতম এক অনুষঙ্গ সিনেমা দেখা। সপ্তাহ পেরিয়েও রাজধানীর সিনেমা হলগুলোতে চলচ্চিত্র প্রেমীদের উপচে পড়া ভিড়। সিনেমা হলে প্রায় সব শোই এখন হাউসফুল। শাকিব খানের অ্যাক্টিংটা জোশ ছিল, গল্পটা অনেক সুন্দর, অনেক জোশ ছিল। টিকিট কাউন্টারের সামনে দর্শকের দীর্ঘ সারি। কেউ এসেছেন পরিবারের সঙ্গে, কেউ বন্ধুদের সাথে, কেউ বা একা। টিকিট পেতে দর্শকের হুড়োহুড়ি।
ভোগান্তি এড়াতে অনেকে কেটেছে অগ্রিম টিকিট। এতগুলো ছবি মুক্তি পায় না সাধারণত, এই জন্য ভেবেছিলাম যে সিনেমা দেখবো, দ্যাটস ওয়াই আসা, বাট আমি টিকিট পাইনি। দাগি তো দেখে ফেলেছি, আজকে বরবাদ দেখবো, তবে দাগিও সুপার হিট। বাট এই মুভিটা দেখার জন্য আমার খুবই এক্সাইটমেন্ট, আমি অনেকক্ষণ ধরে বসে আছি, আমি টিকিট পাই নাই। দাগির হাত ধরে ভবিষ্যতে আরো এরকম আরো ভালো ভালো ছবি আসুক। দর্শকদের এই সাড়া বাংলা ছবির জন্য খুশির খবর বলে জানিয়েছেন প্রযোজক ও হল সংশ্লিষ্টরা। বলছেন ব্যবসা হয়েছে আশার চেয়েও বেশি। আমরা রিজনেবল বাজেটে সিনেমা বানাতে চাই এবং সেই লগ্নি উঠিয়ে নিয়ে আসতে চাই। আমরা হইচই করে অনেক বড় একটা সিনেমা বানালাম কিন্তু টাকা উঠাতে পারলাম না, তাহলে আসলে ইন্ডাস্ট্রিতে আমরা সাস্টেইন করতে পারবো না। সিনেমা হলে গিয়ে দর্শকরা, মা বোনরা যারা রয়েছেন সকলে নিয়ে ছবি দেখছেন, পারিবারিক এবং ইয়াং জেনারেশন সকলে প্রত্যেকটি ছবি আনন্দ উল্লাসভাবে দেখা যাচ্ছে। ভালো ছবি যদি হয় তাহলে হল মালিকরা ব্যবসা করতে পিছপা হবে না। রোজার ঈদে মুক্তি পেয়েছে 6 সিনেমা, এর মধ্যে আলোচনায় 3 ছবি, বরবাদ, দাগি ও জঙ্গলি। তবে অন্তরাত্মা, চক্কর 302, জিন 3 এই 3টিও পিছিয়ে নেই। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়ি মাটিরাঙ্গার দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াচ্ছে ব্যতিক্রমী স্কুল বিন্দু বিদ্যানিকেতন। বিনামূল্যে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি বুনন, প্রকৃতি পাঠ, চিত্রাঙ্কন, নাট্যকলা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে স্কুলমুখী হচ্ছে শিক্ষার্থীরা। এমন উদ্যোগে খুশি অভিভাবক ও স্থানীয়রা। বন থেকে সংগ্রহ করা পাতা, ফুল, হলুদ দিয়ে রং তৈরি করছেন শিক্ষার্থীরা। সেই রঙে সাদা কাগজের ক্যানভাসে আঁকছেন তারা। পাশাপাশি নিয়মিত প্রকৃতির পাঠে গাছপালাও চেনানো হচ্ছে। এই চিত্র খাগড়াছড়ির মাটিরাঙ্গার প্রত্যন্ত গ্রাম ওয়াছুতে বিন্দু বিদ্যানিকেতন স্কুলে। শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি দক্ষতা বাড়াতে শেখানো হয় সেলাইয়ের কাজ। খেলাধুলা, নাটক সহ বিভিন্ন শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থীরা। আমাদের চারপাশের অনেক গাছপালা আছে, সেগুলোকে নাম কি কি সেগুলো শেখায়। আর এগুলোর পাশাপাশি আমরা মাটি দিয়ে ছবি আঁকি, প্রাকৃতিক ছবিও আঁকি। নাটক করায়, নাচ গান করায়, আর গাছপালা চেনা জানা স্যাররা শিখিয়ে দেয়। বিদ্যালয়ে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত পাঠ দেয়া হয়। অভিভাবকরা বলছেন পাহাড়ে এমন বিদ্যালয় থাকায় শিক্ষার্থী ঝরে পড়া রোধ হয়েছে অনেকটাই। এখানে আমরা এই স্কুল আছে বিদায় আশেপাশে যারা আছে অনেক দূর দূরান্ত থেকেও এখানে পড়াশোনা করতে পারছে। এই স্টুডেন্টের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো রেখেছি, যেমন খেলাধুলা, নাচ গান, নাটকের কর্মশালা সহ হ্যান্ডিক্রাফটসের কাজগুলো। দুর্গম পাহাড়ের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধের পাশাপাশি শিক্ষাকে আনন্দময় করতে এমন উদ্যোগ বলে জানান শিক্ষকরা। এই জায়গা থেকে আমরা তাদের মাতৃভাষা শিক্ষা, তাদের প্রকৃতি পাঠ, এইভাবে বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে আমরা তাদেরকে সমাজ সচেতন করছি, তাদেরকে পড়াশোনাকে আনন্দময় করে তোলার একটা চেষ্টা করে যাচ্ছি। 2019 সালে জাহেদ আহমেদ টুটুল স্কুলটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে 34 জনের অর্থায়নে চলছে এর কার্যক্রম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। ধন্যবাদ সবাইকে।